আশা করি তোমরা লক্ষ্য করেছো গত কয়েকদিন চ্যানেলে কোনো ভিডিও আসেনি। এবার তোমাদের মনে সবসময় প্রশ্ন ওঠে যে আমি কেন রেগুলার ভিডিও আপলোড করি না, আর আমি এত ইরেগুলার কেন। এবার অন্যান্য সময় যদিও আমার কাছে কিছু কারণ থাকে সেগুলো আমি তোমাদের ভিডিওতে এক্সপ্লেনও করি, কিন্তু সত্যি বলতে এই যে গত কয়েকদিন আমি ভিডিও আপলোড করিনি এর পেছনে সেরকম কোনো কারণ ছিল না। এর একমাত্র কারণ ছিল এটাই যে আমি ডাব্লিউডাব্লিউতে ইন্টারেস্ট পাচ্ছি না। আর ডাব্লিউডাব্লিউ দেখে আমার এমন কিছু মনে হয়নি যে এটা নিয়ে কথা বলা দরকার বা এটা নিয়ে কথা বললে তোমাদের সেখানে কোনো ইন্টারেস্ট আসবে বলে। তো যেখানে আমার বিষয়টা নিয়ে কথা বলতেই ভালো লাগছে না, তো সেখানে আমি ভিডিওতে ফেক অ্যাক্টিং করে কিছু বলতে পারতাম না। তো সেই কারণে গত কয়েকদিন আমি ভিডিও বানাইনি, আর আমার মনে হলো এইটা নিয়ে এবার কথা বলা দরকার। আর এখন ডাব্লিউডাব্লিউতে যা সব চলছে আমার মনে হয় অ্যাজ আ ডাব্লিউডাব্লিউ ফ্যান আমার এটা নিয়ে কথা বলা উচিত। কারণ দেখো, তোমাদের মধ্যে অনেকে বলো যে আমি এইডাব্লিউ নিয়ে ভিডিও কেন বানাই না। তারও একটাই কারণ, কারণ এইডাব্লিউ আমি দেখি না, আর আমার এইডাব্লিউ ভালো লাগে না। দেখার চেষ্টা করেছিলাম 2-3 বার, কিন্তু সেটাই আমার কোনো রকম কোনো ইন্টারেস্ট আসেনি। তো এইডাব্লিউর উপর আমরা যদি দোষারোপ করতে পারি, তো অ্যাজ আ ফ্যান আমরা ডাব্লিউডাব্লিউকেও কিছু প্রশ্ন করতে পারি যে কেন ডাব্লিউডাব্লিউ এমন কিছু করছে যার ফলে আমাদের ডাব্লিউডাব্লিউ দেখতেও ভালো লাগছে না। এইডাব্লিউর যদি দোষ হতে পারে তাহলে ডাব্লিউডাব্লিউরও দোষ হতে পারে। এমন না যে এইডাব্লিউর দোষ দেখবো আর ডাব্লিউডাব্লিউর দোষ দেখবো না, দেখতে হলে দুজনেরই দেখতে হবে। আর ডাব্লিউডাব্লিউ এই মুহূর্তে এমন কিছু কাজ করছে যেগুলো সত্যি দেখে আর ডাব্লিউডাব্লিউ দেখতে ইচ্ছাই করছে না। এবার অনেকে মনে করতে পারে এ তো বিশাল বড় বড় কথা বলছে, বেশি মাতব্বর হয়ে গেছে। না, আমি বলছি না যে আমি এসব ঠিক করে দেবো বা আমার সেই ক্ষমতা আছে, আমার সেই ক্ষমতা নেই যে আমি কি এসব কিছু ঠিক করে দেবো। কিন্তু অ্যাজ আ ফ্যান আমি এই প্রশ্নগুলো ডাব্লিউডাব্লিউকে করতেই পারি, আর আশা করি আমার সাথে তোমরাও একমত হবে যদি তোমরা ভিডিওটা পুরোটা দেখো, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে তো একটা কথা ক্লিয়ার করে রাখি যে এই ভিডিওতে আমি ভিন্স ম্যাকম্যান আর ট্রিপল এইচ বা ভিন্স ম্যাকম্যান আর এখনকার ডাব্লিউডাব্লিউর অনেক তুলনা করব। এবার এতে তোমরা কেউ মনে করো না আমি ভিন্স ম্যাকম্যানকে এইসব কাজে সাপোর্ট করছি যেগুলো সে রিয়েল লাইফে করেছে। মানুষ হিসেবে হয়তো ভিন্স ম্যাকম্যান খুবই বাজে মানুষ, আর সেইখানে আমি ভিন্স ম্যাকম্যানকে কোনো রকম সাপোর্ট করছি না। সে যদি দোষ করে থাকে তার শাস্তি সে পাবে। কিন্তু অ্যাজ আ ডাব্লিউডাব্লিউই ক্রিয়েটিভ আর অ্যাজ আ ডাব্লিউডাব্লিউই চেয়ারম্যান ভিন্স ম্যাকম্যান লক্ষ গুণে ভালো এখন ডাব্লিউডাব্লিউতে যারা উপরের পদে বসে আছে তাদের থেকে, আর বলতে গেলে ট্রিপল এইচের থেকেও। এবার এটা অনেকটা কন্ট্রোভার্সিয়াল লাইন হতে পারে, কারণ অনেকে ভিন্স ম্যাকম্যানের লাস্টের সময় ডাব্লিউডাব্লিউতে দেখেছে, মানে ভিন্স ম্যাকম্যান ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলে যাওয়ার আগের কয়েকটা বছর ডাব্লিউডাব্লিউর কী হাল ছিল সেটাও অনেকে দেখেছে। আর তারা জানে যে সেই সময় ভিন্স ম্যাকম্যানও খুব একটা ভালো কাজ করছিল না। আর কথাটা সত্যি, ভিন্স ম্যাকম্যানও লাস্টের দিকে ডাব্লিউডাব্লিউতে এসে পুরোটাই মানে হজবড়লা করে দিয়েছিল। আর সেই সময় সত্যি ডাব্লিউডাব্লিউতে সেরকম ভালো কিছু চলছিল না। কিন্তু সেই কয়েক বছরের জন্য আমরা পুরো ডাব্লিউডাব্লিউ এত যে বড় হয়েছে সেইটার ক্রেডিট ভিন্স ম্যাকম্যানের থেকে নিয়ে নিতে পারি না। কারণ ডাব্লিউডাব্লিউ এত বড় হয়েছেই একজনের জন্য, সেটা হচ্ছে ভিন্স ম্যাকম্যান। যদিও লাস্টের দিকে এসে সেও গড়বড় করেছিল, কিন্তু এখন ডাব্লিউডাব্লিউতে যা চলছে ভিন্স ম্যাকম্যান তার সব থেকে বাজে দিনও অন্তত এরকম ব্লান্ডার করতো না। আর সেটা নিয়ে ভিডিওতে কথা হবে, তাই ভিন্স ম্যাকম্যানের পার্সোনাল লাইফ আর ভিন্স ম্যাকম্যানের লাইফ অ্যাজ ডাব্লিউডাব্লিউ ক্রিয়েটিভ এই দুটোকে আলাদা রাখবে। পার্সোনাল লাইফে আমি ভিন্স ম্যাকম্যানকে কোনো রকমভাবে সাপোর্ট করছি না, কিন্তু যদি কথা বলা হয় ডাব্লিউডাব্লিউ ক্রিয়েটিভ আর ডাব্লিউডাব্লিউ চেয়ারম্যান হিসেবে ভিন্স ম্যাকম্যানের, তাহলে আমি বলবো ডাব্লিউডাব্লিউকে ভিন্স ম্যাকম্যান নিজের সন্তানের মতো দেখতো। আর কেন, সেইগুলো এরপরে যে আলোচনাগুলো আমি করতে চলেছি সেখানে তোমরা জেনে যাবে। কিন্তু সেই আলোচনা শুরু করার আগে এটা জেনে রাখা দরকার যে এই আলোচনা হচ্ছে কেন। তো গতকাল রাতে এমন কিছু ঘটেছে যার ফলে আমার মনে হলো এই সময় তো এটা নিয়ে কথা বলতেই হবে। তো গতকাল রাতে কি হয়েছে, আরট্রুথ একটা টুইট করে, যে টুইটে সে জানায় যে সে ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ হয়ে গেছে বা ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ করে দিয়েছে, সে আর ডাব্লিউডাব্লিউর সাথে কাজ করছে না ফার্দার। তো এইখানে হয়তো আরট্রুথ একটু ভুল কথা লিখেছিল। অ্যাকচুয়ালি আরট্রুথ রিলিজ হয়নি, ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আরট্রুথের যে কন্ট্রাক্ট সেটা ডাব্লিউডাব্লিউর সাথে শেষ হয়ে এসেছে। আর ডাব্লিউডাব্লিউ এই কন্ট্রাক্টটা শেষ হওয়ার পর আরট্রুথকে নতুন কোনো কন্ট্রাক্ট দেয়নি। আর এর ফলে এই কন্ট্রাক্টটা শেষ হয়ে গেলেই আরট্রুথ ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাবে। আর এটা আরট্রুথকে জানিয়ে দেওয়া হয়েছে যে তার কন্ট্রাক্ট আর মাত্র কিছুদিন বাকি ছিল, তো তাকে আর টিভিতে ইউজ করা হবে না। মানে একভাবে সে রিলিজই হয়ে গেছে, কিন্তু মানে অন্যভাবে, মানে এমন না যে কন্ট্রাক্ট চলতে চলতে ডাব্লিউডাব্লিউ থেকে বের করে দিয়েছে, তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, সেটাকে আর রিনিউ করছে না ডাব্লিউডাব্লিউ। তো এইভাবেই ডাব্লিউডাব্লিউ থেকে আরট্রুথ বেরিয়ে গেছে। কিন্তু আরট্রুথের এই বেরিয়ে যাওয়াকে ফ্যান্সরা তো ভালো চোখে নেয়নি, তার সাথে সাথে ডাব্লিউডাব্লিউর ভেতরের সুপারস্টাররাও খুব একটা ভালো চোখে নেয়নি। প্রথমে তো আরট্রুথ যে টুইটটা করেছে, এই টুইটের যে এঙ্গেজমেন্ট সেটা অনেক। এই টুইটের রিপ্লাইতে ডাব্লিউডাব্লিউ ফ্যান্সদের সাথে সাথে কিছু ডাব্লিউডাব্লিউ সুপারস্টাররা তাদেরও মানে মানে কি বলবো, সেই বেদনাটাকে দেখিয়েছে যে আরট্রুথ চলে যাওয়ায় তাদেরও খুব একটা ভালো লাগেনি। তো আরট্রুথের এই বেরিয়ে যাওয়াটা কেউই সেই ভালো অর্থে দেখেনি, কারণ আরট্রুথ এমন একটা সম্পদ ডাব্লিউডাব্লিউর যে ডাব্লিউডাব্লিউতে মানে ছিল অ্যাজ আ লেজেন্ড, আর সে বহুদিন ধরে ডাব্লিউডাব্লিউতে আছে। আর এমন না যে আরট্রুথ খুব ভালো রেসলার,
আরট্রুথ একজন খুবই ভালো এন্টারটেইনার। আরট্রুথ হয়তো ইনরিংয়ে অত ভালো কাজ না করলো, ব্যাক স্টেজে আরট্রুথ যেসব কাজ করতো আর ডাব্লিউডাব্লিউতে আরট্রুথ যে কমেডি এলিমেন্টটাকে অ্যাড করতো সেইখানেই আরট্রুথকে স্পেশাল বানায় অন্য সুপারস্টারদের থেকে। আর সেই আরট্রুথ যে কোনোদিন ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ হয়ে যাবে এটা কেউ কখনো ভাবেইনি। তো আরট্রুথকে ডাব্লিউডাব্লিউ থেকে বের করে দেওয়াটা কেউই ভালো চোখে দেখছে না। তো এক কমেডিয়ান তো রিলিজ হয়েই গেল, তার সাথে সাথে জানা গেল আজকে এটা যে কাল্লিতো, জাজমেন্টের যে কাল্লিতো, সেও ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ হয়ে গেছে। মানে তারও একই সিচুয়েশন, তার কন্ট্রাক্টও শেষ হয়ে গেছে আর তার কন্ট্রাক্টকে ডাব্লিউডাব্লিউ আর রিনিউ করছে না। তো এইখানে যে দুজন সুপারস্টারের কথা বলা হচ্ছে সেই দুজন কীভাবে ডাব্লিউডাব্লিউ থেকে গেল দেখো। আরট্রুথের যদি কথা বলা হয়, আরট্রুথের লাস্ট ম্যাচ ছিল জন সিনার এগেনস্টে, যেখানে স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে জন সিনা আরট্রুথ মানে এক রিংয়ে কম্পিট করেছে। আর সেইখান থেকে সেই স্টোরি লাইনটায় অনেকে ভেবেছিল যে জন সিনা যখন রিটায়ার হবে তখন তো সে অ্যাজ আ হিল রিটায়ার হবে না, সে অ্যাজ আ ফেসই রিটায়ার হবে। তো আরট্রুথ হয়তো কোনোভাবে ইনভলভ হতে পারে আর জন সিনার ফেস টানে আরট্রুথের একটা বড় হাত থাকতে পারে। সেই সব তো গেল, মানে সেসব তো কিছু হলোই না, উল্টে আরট্রুথ ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজই হয়ে গেল। আর কাল্লিতো তো এখন টিভিতে প্রত্যেক দিনই দেখা যায় প্রায় রতে, কারণ কাল্লিতো জাজমেন্টের সাথে থাকে, জাজমেন্টের সাথে থেকে সে একটা কমেডি এলিমেন্ট অ্যাড করে পুরো প্রত্যেকটা সেগমেন্টে। তাকেও ডাব্লিউডাব্লিউ টিভিতে দেখাতে দেখাতেই রিলিজ করে দিল। তো আরট্রুথ আর কাল্লিতো যদি রিলিজ হয়ে থাকতে পারে তাহলে তোমরা হবো যেসব সুপারস্টাররা কিছু করছেই না ডাব্লিউডাব্লিউতে, জাস্ট বসে আছে, মানে তাদেরকে টিভিতেও দেখানো হয় না, তাদের অবস্থা কী হতে পারে, তাদের মনে এখন কি চলতে পারে যে এরা তো টিভিতে এসে এত বড় বড় প্রোগ্রামে ইনভলভ হয়, বিশেষ করে আরট্রুথ যে কিনা জন সিনার সাথে ইনভলভ হয়, পরেই রিলিজ হয়ে গেল বা ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে গেল। তো যাদের কোনো ইউজই করছে না ডাব্লিউডাব্লিউ, তাদের তো চাকরি বা তাদের যে সব কাজ সে তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। তো এই নিয়ে ব্যাক স্টেজে বিভিন্ন সুপারস্টার এমনি ভয় তো আছেই। আর এইটা সত্যি খুবই বাজে হয়েছে, কারণ দেখো রিলিজের আগেও ডাব্লিউডাব্লিউতে হয়েছে আর মাঝে মাঝে একটা দুটো এমন বড় বড় নাম রিলিজ হয়েছে সেগুলো নিয়ে আমরা সবাই শক থাকি। কিন্তু এই যে আরট্রুথ এমন একটা সুপারস্টার যে ডাব্লিউডাব্লিউর সাথে লয়াল ছিল এতদিন, আর তাকে রিলিজ করে দেওয়াটা কোনো ছোটোখাটো বিষয় না। আর এই যে আমি বললাম ভিন্স ম্যাকম্যানের সময় রিলিজেস হতো, ট্রিপল এইচের সময় রিলিজেস হয়েছে, বড় বড় সুপারস্টারেও রিলিজ হয়েছে, কিন্তু ভিন্স ম্যাকম্যান কোনোদিন তার লয়াল কাউকে রিলিজ করেনি। আরট্রুথের মতো সুপারস্টাররা যারা কিনা এই ক্যালিবারে আছে তাদেরকেও ভিন্স ম্যাকম্যান অন্তত দুবার ভেবে দেখতো রিলিজ করার আগে, কিন্তু এখন সে রিলিজ হয়ে গেছে। এবার এখানে কি পুরোপুরি দোষ ট্রিপল এইচকে দেওয়া যায়? হ্যাঁ, ট্রিপল এইচের অবশ্যই দোষ আছে, কিন্তু পুরোপুরি দোষ ট্রিপল এইচকেও দেওয়া যাবে না, কারণ ট্রিপল এইচের মাথার উপরে একজন বসে আছে, সে হলো TKO গ্রুপ। আর এই TKOর জন্যই ডাব্লিউডাব্লিউ বলা যেতে পারে ধীরে ধীরে বরবাদের রাস্তায় যাচ্ছে। আর এই TKO যদি আর বেশি কিছুদিন এরকমই কাজকর্ম করতে থাকে তাহলে হয়তো ডাব্লিউডাব্লিউ পুরোপুরি বরবাদ হয়ে যাবে আর আমরা ডাব্লিউডাব্লিউ দেখে আর কোনো মজাও পাবো না, যেটার শুরু বলতে পারে যে অলরেডি হয়ে গেছে। এবার যদি এখানে ভিন্স ম্যাকম্যান আর ট্রিপল এইচের কম্পারিজন উঠলোই, তখন আমি তোমাদের বলে রাখি আমি একটা ভিডিও নিয়ে কাজ করছিলাম অলরেডি, যেখানে আমি এইটা নিয়ে কথা বলতাম যে ট্রিপল এইচ কীভাবে ভিন্স ম্যাকম্যানের কিছু বানানো সুপারস্টারকে ইউজ করছে না, বা কিছু সুপারস্টার যাদের কিনা পোটেনশিয়াল ছিল বড়, মানে বড় সুপারস্টার হয়ে ওঠার আরও, তাদেরকে ট্রিপল এইচ কীভাবে সেটা হতে দিচ্ছে না, সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানাচ্ছিলাম। আর সেটা যখন আসবে তোমরা জানতে পেরে যাবে যে ট্রিপল এইচের কী কী ভুল হচ্ছে কোম্পানিতে। কিন্তু এখন ট্রিপল এইচের থেকে বড় ভুল যাদের হচ্ছে তারা হচ্ছে TKO গ্রুপ, কারণ TKO গ্রুপ ডাব্লিউডাব্লিউকে সেইভাবে দেখছি না যেইভাবে একটা সময় ভিন্স ম্যাকম্যান দেখতো। কারণ যেমন ভিডিও শুরুতেই বললাম, ভিন্স ম্যাকম্যান ডাব্লিউডাব্লিউকে নিজের সন্তানের মতো দেখতো। যদিও লাস্টের দিকে এসে সে ডাব্লিউডাব্লিউতে কিছু বাজে কাজ করে ফেলেছে বা তার সময়ও ডাব্লিউডাব্লিউ অতটা ইন্টারেস্টিং হয়ে ওঠেনি লাস্টের দিকে, কিন্তু তবু ভিন্স ম্যাকম্যান ডাব্লিউডাব্লিউতে যা করতো একটা লিমিট রেখে করতো, যে এর উপরে যাবো না, আর এইগুলো হচ্ছে আমার নিয়ম আমি কখনো বদলাবো না। তার সব থেকে বড় হচ্ছে যে ভিন্স ম্যাকম্যানও ডাব্লিউডাব্লিউকে অ্যাজ আ টাকা কামানোর সোর্স হিসেবে দেখতো, কিন্তু সে ততটুকুই করতো যতটুকু দরকার, তার উপরে গিয়ে কিছু করতো না। কিন্তু TKOর হাতে ডাব্লিউডাব্লিউ আসার পর থেকে TKO ডাব্লিউডাব্লিউকে শুধুই একটা মাধ্যম হিসেবে দেখছে যেখান থেকে TKO তাদের টাকা পয়সা বানাতে পারে। আর ডাব্লিউডাব্লিউ যেহেতু এত বড় একটা ওয়ার্ল্ড ওয়াইড পপুলারিটি আছে, সেটাকে ইউজ করে TKO যতটা টাকা ছাপানো যায় বা যতটা টাকা কামানো সম্ভব সেটা TKO করে নিচ্ছে। এর ফলে স্টোরি লাইন গেল, মানে স্টোরি লাইন জাহান নামে গেল, ট্রিপল এইচের কিছু আসে যায়, মানে ট্রিপল এইচ বলছি সরি, TKOর কিছু আসে যায় না। উল্টে ফ্যান্সরা কী মনে করলো তাতেও TKOর কিছুই আসে যায় না। তার উদাহরণ হচ্ছে যেমন ভিন্স ম্যাকম্যানের একটা নিয়ম ছিল যে যাই হয়ে যাক না কেন ডাব্লিউডাব্লিউর যে রিং সেইখানে ভিন্স ম্যাকম্যান কোনো দাগ লাগতে দেবে না, মানে রিংয়ের যে ম্যাট সেটা সবসময় পুরো হোয়াইট থাকবে, যেখানে গিয়ে কিনা সুপারস্টাররা মারপিট করতে পারবে বা রেসলিং করতে পারবে, সেটা যেন দর্শকরা ভালোভাবে দেখতে পায়। তাই রিং ম্যাটে
কোনো দিন কোনো স্পন্সরকে ভিন্স ম্যাকম্যান আসতে দেয়নি, কিন্তু জবের থেকে ডাব্লিউডাব্লিউ টিকেওর হাতে গেছে, রিং ম্যাটে সবার প্রথমে প্রাইমে স্পন্সর আনলো, আর এখন তো প্রত্যেকটা প্রিমিয়াম লাইভ ইভেন্টে রিং দেখলে আর সেটাকে রিং বলে মনে হয় না, মনে হয় যেন অ্যাডভার্টিজমেন্ট বোর্ড, মানে এইদিকে স্পন্সর, কোনায় স্পন্সর, মিডলে স্পন্সর, রিং রোপে স্পন্সর, মানে রোপের কর্নারে স্পন্সর, মানে সব জায়গায় স্পন্সর। এমনকি অ্যানাউন্সার টেবিলের মধ্যেও স্পন্সর, অ্যানাউন্সার টেবিলের পাশে একটা প্রাইমের বোতলে রাখার জায়গা, মানে চারিদিকে স্পন্সরশিপে ভর্তি হয়ে গেছে। আর শুধু তাই নয়, মানে এই যে টিকেওর হাতে ডাব্লিউডাব্লিউ গেছে, এর ফলে ডাব্লিউডাব্লিউ একটা জিনিসের মানে নজর দিয়েছে নিজেদের, যেটা হলো তাদের প্রোডাকশন, আর প্রোডাকশন ভ্যালু ডাব্লিউডাব্লিউতে প্রচুর উপরে উঠেছে। এবার দেখো, প্রোডাকশন ডাব্লিউডাব্লিউ ভালো করছে, এই বিষয়ে আমার কোনো কমপ্লেন নেই, সেটা আমারও ভালো লাগে যে একটু এলইডি বেশি লাগাচ্ছে, লাইট একটু বেশি লাগাচ্ছে, মানে সব দিকে আমরা এলইডি স্ক্রিন দেখতে পাচ্ছি, সেই সব ঠিক আছে, কিন্তু সেই এলইডি স্ক্রিনে আমরা দেখতে কি পাচ্ছি? স্পন্সর, 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 মানে ডাব্লিউডাব্লিউ চারিদিকে স্পন্সরশিপে ভরিয়ে দিয়েছে। আর এখন ম্যাচ দেখলে সুপারস্টারদের থেকে বেশি স্পন্সরদের দেখা যায়, এইদিকে একটা স্পন্সর, এলইডিতে একটা স্পন্সর, রিংয়ের ম্যাটে একটা স্পন্সর, অ্যানাউন্সার টেবিলে একটা স্পন্সর, মানে চারিদিকে স্পন্সরসে ভরে গেছে। আর এই এত ওভার ডিপেন্ডিং অন স্পন্সরশিপ, এইটাই ডাব্লিউডাব্লিউর মধ্যে যে প্রাণটা ছিল, যে প্রাণ শক্তি ছিল, সেটাকে মেরে দিয়েছে। মানে এখন একটা রেসলিং ম্যাচ দেখলে ম্যাচের থেকে বেশি নজর স্পন্সরশিপের দিকে থাকে। তো এই দিক থেকে যে পুরোনো একটা ডাব্লিউডাব্লিউর ভাইব ছিল, যে ডাব্লিউডাব্লিউর একটা প্রাণ শক্তি ছিল, সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আর শুধু তাই না, এটা তো গেলে স্পন্সরশিপের কথা, টাকা আরও বেশি কামানোর জন্য ডাব্লিউডাব্লিউর যে টিকিট প্রাইস, সেইটাকেও এখন টিকেও এতটাই হাই লেভেলে নিয়ে গেছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে শোনা যাচ্ছে যে কেউ যদি রাসেলমেনিয়ার মতো ইভেন্ট রিং সাইডে বসে দেখতে চায়, মানে একদম রিংয়ের ধারে বসে দেখতে চায় আর কি, তাহলে তার যে টিকিটের দাম দিতে হচ্ছে, সেই দামে সে একটা বাড়ি কিনে নিতে পারবে, একটা প্রপার্টি কিনে নিতে পারবে। মানে বুঝতে পারছো, এতটাই টিকিট প্রাইস হাই। মানে এখন সব থেকে দামি টিকিট প্রাইস মনে হয় চলছে $50,000। এবার এটাকে ইন্ডিয়ান মানিতে তোমরা কনভার্ট করে নাও কতটা হচ্ছে। তো এত টাকা দিয়ে যদি কেউ একটা টিকিট কিনতে যায়, তাহলে তো তার হয়ে গেছে। আর বড় লোকরা ছাড়া, যাদের হাতে বিশাল টাকা উড়ানো ছাড়া তাদের আর কোনো কাজ নেই, তারা ছাড়া এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউর টিকিট কেউ কিনতে পারবে বলে আমার মনে হয় না। মানে সাধারণ মানুষদের জন্য তো ডাব্লিউডাব্লিউর টিকিট কেনা এখন প্রায় অসম্ভবই হয়ে দাঁড়িয়েছে। আর এটা শুধু আমাদের মতো লোকের কথা না, র্যান্ডি অর্টন যে কিনা ডাব্লিউডাব্লিউ থেকেই এত টাকা কামাচ্ছে, সেও একসময় টিকিটের প্রাইস শুনে বলেছিল যে এত টিকিট প্রাইস, এটা একটু অত্যাধিক বাড়াবাড়ি না? মানে সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে ডাব্লিউডাব্লিউ টাকা কামানোর দিকে, মানে ডাব্লিউডাব্লিউ থেকে টাকা কামানোর দিক থেকে টিকেও এতটা বেশি নজর দিয়ে দিয়েছে, যার ফলে এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ যে রিয়াকশনের কি হাল হচ্ছে। কিছু কিছু শহর যাদের মধ্যে সত্যি প্যাশন আছে রেসলিংকে নিয়ে, তারা যেমন ভালো রিয়াকশন দিচ্ছে, তেমনি রেসলমেনিয়ার মতো ক্রাউডকে দেখে নাও, যারা কিনা এত দাম দিয়ে টিকিট কেটে রেসলমেনিয়া তো দেখতে এসেছে, কিন্তু তারা বলতে গেলে এমন সোসাইটিতে বিলং করে যাদের কিনা জাস্ট রেসলিং মজার জন্য দেখছে, রেসলিং নিয়ে তাদের কোনো প্যাশন নেই বা তাদের সেরকম কোনো প্রেম নেই। আর এই জন্য রিয়াকশনের অবস্থাও দেখে নাও কেমন পাচ্ছে সব মানে ম্যাচগুলো। তো এইটা একটা বিশাল বড় সমস্যা, যেটা কিনা ডাব্লিউডাব্লিউ ফিউচারও ফেস করতে চলেছে। এবার এর ফলে ডাব্লিউডাব্লিউ লাভ কী হচ্ছে? লাভ এটা হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স করতে পারছে যে আমরা এই ইভেন্ট থেকে এত টাকা কামিয়েছি, ওই ইভেন্ট থেকে এত টাকা কামিয়েছি, যেটা এর আগে ইতিহাসে কখনো হয়নি, যেটা হয়তো সত্যি, কারণ এত টাকা কামাবে কী করে? কারণ টিকিটের প্রাইস তো কখনো এত বেশি ছিলই না, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে হয়েছে। তো এইটা একটা সত্যি সমস্যার বিষয় তো বটেই। তো এই যে টাকার লোভ, এইটাই একদিন টিকেওকে মেরে দেবে। মানে ছোটোবেলায় আমরা একটা গল্প করেছিলাম না, সোনার ডিম পাড়া হাঁস, যতদিন হাঁসটা সোনার ডিম পাড়ছিল ততদিন তো মালিকের ভালো অবস্থা ছিল, কিন্তু এই লোভে যখনই সেই হাঁসের পেট কেটে ডিম বের করতে চেষ্টা করলো, সেই দিনই সব কিছু শেষ হয়ে গেল। আর এখন টিকেও ঠিক সেটাই করছে। ডাব্লিউডাব্লিউ টিকেওর কাছে একটা সোনার ডিম পাড়া হাঁস, যে এখন সোনার ডিম পাচ্ছে, টিকেওর এখন সব কিছু ভালো চলছে, কিন্তু এই লোভে টিকেও এমন কিছু করছে, যেই হারে টিকিট প্রাইস বাড়াচ্ছে, যেই হারে স্পন্সরশিপ বাড়াচ্ছে, যেই হারে সুপারস্টারদের প্রত্যেকটা ইভেন্টে এনে, মানে সুপারস্টার বলতে এখানকার বিভিন্ন সেলিব্রিটিদের এনে রিং সাইডে বসিয়ে দিচ্ছে, সবসময় তাদের দেখানো হচ্ছে, সবসময় স্পন্সরশিপ করা হচ্ছে। এর ফলে যেইভাবে ডাব্লিউডাব্লিউর প্রাণ শক্তি নষ্ট হচ্ছে, সেটা একদিন ডাব্লিউডাব্লিউ শেষ হয়ে যাওয়ার কারণ হতে পারে, যদি এখনই সব কিছু ঠিক না করা হয় তো। আর এইখানেই আমি তোমাদের বলছি যে এই যে পাওয়ার ডাইনামিক্সে এত বড় একটা ডিফারেন্স, যেখানে আমরা এখন হয়তো, যেহেতু এখন আমরা দেখতে পাচ্ছি নিজেদের চোখে যে এই মুহূর্তে হেড অফ ক্রিয়েটিভে বসে আছে ট্রিপল এইচ, তাই ডাব্লিউডাব্লিউতে যা হচ্ছে তাতে আমরা ট্রিপল এইচের দোষ চাপিয়ে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি কি সব দোষই ট্রিপল এইচের? হ্যাঁ, ট্রিপল এইচের দোষ আছে অবশ্যই, যেটা নিয়ে আমি বললাম, আমি একটা অন্য ভিডিওতে কথা বলবো আরও ডিটেলসে, যে ট্রিপল এইচ কী ভুল করছে। তো ট্রিপল এইচের তো ভুল আছেই, আর সত্যি কথা বলতে এই মুহূর্তে তাদের ট্রিপল এইচ ঠিক মতো মানে হ্যান্ডেল করতে পারছেও না জিনিসপত্র, তার অনেক কিছুই ভুল আছে, যেটা নিয়ে আমরা এর পরের একটা সেগমেন্টেও কথা বলতে চলেছি। কিন্তু তার থেকে বড় ব্যাপার হলো, ট্রিপল এইচ এখন নিজের কন্ট্রোলে সব কিছু আনতে পারছে না একটাই কারণে, কারণ তারও মাথার উপর টিকেও বসে আছে, আর যার বোর্ড অফ ডিরেক্টরসে বসে আছে
দ্য রক। তো এখন ট্রিপল এইচ আর রকের মধ্যে আদৌ সম্পর্ক ভালো কিনা, তাদের মধ্যে সব কিছু ঠিক আছে কিনা, যদিও ক্যামেরার সামনে তো ওরা বলে যে হ্যাঁ আমাদের মধ্যে সব কিছুই ঠিক আছে, কিন্তু ভেতরে অ্যাকচুয়ালি সব কিছু ঠিক আছে কিনা, তারা সেম পাথে আছে কিনা, তারা একভাবে সব কিছু চিন্তাভাবনা করছে কিনা, সেটা একটা বিশাল বড় চিন্তার বিষয় ডাব্লিউডাব্লিউর জন্য। যার ফলে আমরা এখন দেখতে পাচ্ছি ডাব্লিউডাব্লিউতে অনেক কিছু মিসম্যাচ হচ্ছে, অনেক স্টোরি লাইন আমরা কিছু মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না, আর এই জিনিসপত্রগুলো হচ্ছে যেগুলো নিয়ে কথা বললাম অলরেডি। আর এর ফলে আরেকটা যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ বিশাল পার্টনারশিপ করছে। যেমন কিছুদিন আগে আমরা দেখেছিলাম ডাব্লিউডাব্লিউ টিএন এর সাথে একটা পার্টনারশিপ অ্যানাউন্স হয়েছিল, যার ফলে এখন টিএনএ সুপারস্টাররা ডাব্লিউডাব্লিউতে আসে। এখন দেখো টিএনএ একটা নামকরা ব্র্যান্ড, টিএনএকে যদিও অনেকে চেনে, মানে অন্তত 40% অফ দ্য অডিয়েন্স টিএনএকে চেনে, তো সেখান থেকে কোনো সুপারস্টার এলে যদিও আমরা কেয়ার করি, কিন্তু এই রিসেন্টলি ডাব্লিউডাব্লিউ যেমন ট্রিপল এর সাথে একটা পার্টনারশিপ হয়েছে বা তাদেরকে কিনে নিয়েছে ডাব্লিউডাব্লিউ, এই ট্রিপলেট তো আমি বলতে পারি মানে 90% অডিয়েন্সের নামই শোনেনি, এমনকি আমি নিজেও এর আগে কোনো দিনের নাম ভালো মতো শুনিনি। তো যেই কোম্পানির আমরা নামই শুনিনি, সেই কোম্পানিতে কোন সুপারস্টার আছে, কারা আসছে, তাদের নিয়ে আমরা কি মানে থোড়ি কেয়ার করব? তাদের তো আমরা চিনি না, যাদেরকে আমরা চিনি না তাদের নিয়ে আমরা কী কেয়ার করব? এই যে একটা ওয়ার্ল্ডস কোলাইড ইভেন্ট হবে যেখানে কিনা চ্যাড গেবিল এল হিজোর সাথে চ্যাম্পিয়নশিপের জন্য কম্পিট করবে, এখানে কে কে এই ম্যাচটার জন্য এক্সাইটেড আছে? কারণ আমরা এই এল হিজো নাকি, একে তো আমরা জীবনে কোনো দিন দেখিইনি, এখন আমরা কিছুদিন রয়ের মানে রিং সাইডে দেখতে পাচ্ছি, এই কারণে আমরা তার মুখটাকে চিনেছি, কিন্তু এর সম্পর্কে আমরা কিছু জানিই না। তো এইখানেই ভিন্স ম্যাকম্যানের একটা পুরো আলাদাই ভিশন ছিল, যে ভিন্স ম্যাকম্যান বলতো ডাব্লিউডাব্লিউ সুপারস্টাররা শুধুমাত্র ডাব্লিউডাব্লিউতে থাকবে, কোনো পার্টনারশিপে সেই অর্থে কোনো দরকার নেই। কারণ ডাব্লিউডাব্লিউ সুপারস্টারদের ভিন্স ম্যাকম্যান লার্জার দ্যান লাইফ দেখাতে চাইছে, মানে ভিন্স ম্যাকম্যানের চোখে ডাব্লিউডাব্লিউ সুপারস্টাররা হলো সত্যিকারের সুপারস্টার বা সুপারম্যান, আর তারা হচ্ছে সব থেকে উপরে, আর তাদের আর বাকি যত কোম্পানি আছে ভিন্স ম্যাকম্যান তাদেরকে সবসময় ডাব্লিউডাব্লিউ নিচে রাখতো, যেই কারণে ডাব্লিউডাব্লিউ সুপারস্টারদের কিছু রেস্ট্রিকশনও ছিল, যে তারা আর অন্য কোনো কোম্পানি থেকে রেসলিং করতে পারবে না বা কোনো ইন্ডি প্রমোশনে যেতে পারবে না। আর ডাব্লিউডাব্লিউর এগেনস্টে এই জন্যই মানে ডাব্লিউডাব্লিউর এগেনস্টে কোনো কোম্পানি সরাসরি মানে যাকে বলে ব্যাটেলে নামতেও পারতো না, কারণ ডাব্লিউডাব্লিউ সবসময় একটা উপরের পথে থাকতো, আর সবসময় একটা যাকে বলে নিজেকে সবসময় পাওয়ারফুল দেখাতো, আর যেটা অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউ ছিল। কিন্তু এখন এই যে এত পার্টনারশিপ হচ্ছে, এর ফলে কী হবে? এর ফলে সবসময় তো ডাব্লিউডাব্লিউ নিজেদের সুপারস্টারদেরকে পাওয়ারফুল দেখাতে পারবে না। মোস্ট অফ দ্য টাইম দেখালো কিছু মানে কিছু ক্ষেত্রে তো যার সাথে পার্টনারশিপ হচ্ছে তাদেরও কিছু লাভ করাতে হবে, বা সেক্ষেত্রে তাদের সুপারস্টারদেরকেও পাওয়ারফুল দেখাতে হবে। এর ফলে কী হচ্ছে? এর ফলে ডাব্লিউডাব্লিউ নিজের সুপারস্টারদের আর কি পাওয়ার অনেকটা কমে যাচ্ছে, বা তাদের ক্রেডিবিলিটি কমে যাচ্ছে। তো এইটা একটা বিশাল বড় প্রবলেম হতে চলেছে, বা এটা কিছু অংশে ভালো দেখালো, যেমন যেমন বললাম যে টিএনএর সাথে যে পার্টনারশিপটা হয়েছে, সেই টিএনএ সুপারস্টারদের যদিও আমরা চিনি, টিএনএ থেকে কেউ যদি মেন রোস্টার বা এনএক্সটিতে আসে তাকে যদিও আমরা চিনতে পারি, কিন্তু এই যে ট্রিপল এ বা অন্যান্য যেসব প্রমোশনের সাথে ডাব্লিউডাব্লিউ পার্টনারশিপ করবে বা করবে বলে ভাবছে বা করছে, তাদের এখান থেকে কোনো সুপারস্টার চলে হলো আমরা কি থোড়াই কেয়ার করবো? ভিন্স ম্যাকম্যানও তার সময় অন্যান্য কোম্পানি থেকে সুপারস্টার তুলতো, কিন্তু এমন সুপারস্টার তুলতো যাদের কিনা ডাব্লিউডাব্লিউ ফ্যান্সরা চেনে আর তার কেয়ার করে। যেমন একটা প্রাইম এক্সাম্পল হলো এজে স্টাইলস। এজে স্টাইলসকে যখন ভিন্স ম্যাকম্যান তার কোম্পানিতে নিয়ে এসেছিল, এজে স্টাইলস তার আগে পুরো ওয়ার্ল্ড ওয়াইড রেসলিংয়ে একটা বিশাল বড় নাম অলরেডি হয়ে উঠেছিল, আর সেই কারণে সে যখন ডাব্লিউডাব্লিউতে এসেছিল সেটা একটা বিশাল বড় ডিল হিসেবে দেখা হয়েছিল। কিন্তু এখন এই যে এল হিজো, ফেল হিজো, এরা যদি ডাব্লিউডাব্লিউতে আসে, এদেরকে কে চেনে? থোড়াই এদেরকেও কেয়ার করে হার্ড করে রেসলিং ফ্যানেরা ছাড়া, তো এদেরকে নিয়ে অত বড় নিউজ হবেই বা কোথা থেকে? তো এই একটা বিশাল বড় ডেলিমাতে আছে ডাব্লিউডাব্লিউ, যে সবার সাথে পার্টনারশিপ করলে আমাদের কোম্পানি চলে যাবে বা এতে আমাদের লাভ হতে পারে। হয়তো সত্যি হচ্ছে বিজনেসের দিক থেকে, যার ফলে ডাব্লিউডাব্লিউ করছে, কিন্তু আলটিমেটলি অ্যাজ আ ফ্যান এতে আমাদের কোনো লাভ হচ্ছে না। আমার মনে হয় না এটা ডাব্লিউডাব্লিউ ফিউচারে বিশাল বড় কিছু এফেক্ট করবে বলে। তো এ তো গেল কিছু বিজনেস পার্সপেক্টিভ, আর যেটা নিয়ে হয়তো আমাদের অত কথা বলার কোনো দরকার নেই বা আমাদের অত হেডেক নেওয়ার দরকার নেই, কারণ এগুলো পুরোপুরি ডাব্লিউডাব্লিউর হাতে, তাদের বিজনেস কীভাবে গ্রো করবে না করবে। কারণ আলটিমেটলি ডাব্লিউডাব্লিউ টাকা কামাতে চাইছে, যখন কামাক ডাব্লিউডাব্লিউ, এই ব্যাপারগুলোকে আমরা তবু ইগনোর করতে পারি। কিন্তু এবার আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চলেছি সেইগুলোকে আমরা কোনোভাবেই ইগনোর করতে পারি না। এবার এইগুলো নিয়ে আমাদের কেয়ার করা দরকার, কারণ এইগুলোর জন্যই আমরা ডাব্লিউডাব্লিউকে দেখছি। যেমন বললাম ডাব্লিউডাব্লিউর প্রাণ শক্তি, এতদিন ডাব্লিউডাব্লিউর প্রাণ শক্তি কেন ছিল? তার কারণ হচ্ছে ডাব্লিউডাব্লিউতে সুপারস্টার কালচার ছিল, আর যেটা ভিন্স ম্যাকম্যানের সময় সত্যিই ছিল, যার ফলে আমরা দেখতাম ডাব্লিউডাব্লিউ যে সুপারস্টাররা তাদেরকে লার্জার দ্যান লাইফ মনে হতো, আর সেই কারণে আমরা তাদেরকে একটা অন্য নজরে দেখতাম। যেমন তোমরা পুরোনো দিন থেকে হাল্ক হগানের কথা বলো, বা স্টোন কোল্ড স্টিভ অস্টিন, দ্য রক, আন্ডারটেকার, জন সিনা, কারেন্ট এরাই বলতে গেলে রোমান রিংস, সেথ রলিন্স, এদেরকে আমরা একটা অন্য নজরে কেন দেখি? কারণ এরা নিজেদেরকে সেইভাবে প্রমাণ করেছে। কিন্তু এখন ডাব্লিউডাব্লিউতে যেটা চলছে সেটা হচ্ছে সবাইকে আমরা সমান দেখাবো, কেউ কারো থেকে বড় না, কেউ কারো থেকে ছোট না, যার ফলে যে ক্ষতিটা হচ্ছে সেটা হচ্ছে সুপারস্টার কালচার পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে।
এবার ভাবো গ্রেট খালির কথাই ভাবো, গ্রেট খালি খুব একটা বড় নাম তো সেই অর্থে না, কিন্তু তবু গ্রেট খালি যেটুকু নাম হতে পেরেছে ডাব্লিউডাব্লিউতে সেটা কেন হয়েছে? কারণ গ্রেট খালির সামনে যারা এসেছিল তাদের সবাইকে গ্রেট খালি ডিস্ট্রয় করেছিল। এমনকি গ্রেট খালির সামনে সবার প্রথমে কে এসেছিল? আন্ডারটেকারকে গ্রেট খালি মেরে ধরে তার অবস্থা খারাপ করে দিয়েছিল, যার ফলে কিনা গ্রেট খালিকে একটা মনস্টারের মতো লেগেছিল আর গ্রেট খালিকে মানুষজন সিরিয়াসলি নিত। এটা তো হয়ে গেল একটা পুরনো উদাহরণ। এখন যদি রিসেন্ট উদাহরণ দিই, যেমন তোমরা ধরে নাও রুসেভ আকিরা তোজাওয়াকে অত বাজেভাবে হারালো, এর কারণ হচ্ছে কারণ রুসেভকে একটা মনস্টারের মতো বিল্ড করতে হবে। এবার তোমরা ভাবো রুসেভ আর আকিরা তোজাওয়া একটা বিশাল লম্বা ম্যাচ দিয়ে দিচ্ছে, যেখানে আকিরা তোজাওয়া রুসেভকে একদম ফাইট ব্যাক দিচ্ছে, তো সেইখানে রুসেভ আর আকিরা তোজাওয়ার মধ্যে কোনো পার্থক্য দেখানো যেত না। আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদের বলি, যেমন ব্রক লেসনার আর কফি কিংস্টনের ম্যাচ, যেটা কিনা ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য হয়েছিল। তার আগে কফি মেনিয়া হয়েছিল, যেখানে কফি কিংস্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছিল, তারপর থেকে তার টাইটেল রেঞ্জ চলছিল। কিন্তু ব্রক লেসনারের সামনে সে যখন এলো, ব্রক লেসনার তাকে মাত্র 6 সেকেন্ড না 9 সেকেন্ডের মধ্যে হারিয়ে দিয়েছিল। সেটা কেন হয়েছিল? কারণ অ্যাকচুয়ালি সেটা ব্রক লেসনার সেটা করতে পারে, সেই দমটা তার মধ্যে আছে, সেটা দেখিয়েছে ডাব্লিউডাব্লিউ বা ভিন্স ম্যাকম্যান যে হ্যাঁ এটা ব্রক লেসনার, আর ব্রক লেসনারের সামনে কফি কিংস্টনের সেই অর্থে কোনো জায়গাই নেই, আর ব্রক লেসনার চাইলে তাকে এইভাবেই হারিয়ে দিতে পারে। আর এইটাই ব্রক লেসনারের মতো করে তৈরি করেছে। রোমান রিংসকে যখন ভিন্স ম্যাকম্যান বিল্ড করছিল, রোমান রিংসও সেম কাজ করেছে, তার সামনে যতজনই এসেছে কিনা তাদেরকে মেরে ধরে লাট করে দিয়েছে, আর সেই কারণেই রোমান রিংস হতে পেরেছে। কিন্তু এখনকার সুপারস্টারদের যদি কথা বলা হয়, এখন মানে সুপারস্টারদেরকে সেই অর্থে পাওয়ারফুল দেখানোই হয় না কখনো কখনো, দেখে মনে হয় যে এর মধ্যে যা পাওয়ার আছে সামনের জনের মধ্যেও সেম পাওয়ার আছে, তো এখানে বড় কে হবে? এইখানে আর একটা সুপারস্টারকে প্রোটেক্ট করতে গিয়ে যাকে কিনা বড় বানানো যেত তাকেও সেই লেভেল অবধি নিয়ে যাওয়া যাচ্ছে না, এটা একটা বিশাল বড় প্রবলেম। যেমন তোমরা ধরে নাও এখন জেকব ফাটুকে ডাব্লিউডাব্লিউ মনস্টার দেখানোর চেষ্টা তো করছে, কিন্তু জেকব ফাটুর সামনে যখনই একটু মানে হাট্টা কেউ চলে আসছে, তখন তাদের মধ্যে আবার সমান অর্থে ম্যাচ হয়ে যাচ্ছে। যেমন আচ্ছা, জেকব ফাটুর উদাহরণ ছাড়ো, এখন যদি রিসেন্ট আরেকটা উদাহরণের কথা বলি, যেটা হচ্ছে গান্থারের। তো আমার তো এটাও মনে আছে যে রাসেলমেনিয়ার আগে যখন জেউসের সাথে গান্থারের আর কি ফিউড চলছিল, তখন গান্থারের সামনে একবার আকিরা তোজাওয়া এসেছিল, সেই ম্যাচটাকেও ডাব্লিউডাব্লিউ কিছুটা লম্বা টেনে দিয়েছিল। তো এই সব জিনিসের জন্যই গান্থারকে আর গান্থারের মতো লাগেনি, আর তাকে দেখে মনে হয়নি যে সে একটা সত্যি সেই অর্থে সেই লেভেলের কোনো ফোর্স। এখন আমি সত্যি কথা বলছি, এই যে গান্থার আর জেউসের স্টোরি লাইনটা চলেছে রাসেলমেনিয়া অবধি, এখন যদি ভিন্স ম্যাকম্যান পাওয়ারে থাকতো না, জেউসও এখনও চ্যাম্পিয়ন হতো না। রাসেলমেনিয়াতে গিয়েও জেউসও হয়তো হারতো, এটারই সম্ভাবনা বেশি ছিল, কারণ গান্থারকে ভিন্স ম্যাকম্যান একটা সেই লেভেলের মনস্টার দেখাতে চাইতো। কিন্তু এখন যেহেতু সবাই জেউসোকে পছন্দ করছে, জেউসো মার্চেন্ডাইজ বিক্রি করতে পারছে, তো গান্থারকে মনস্টার বানানো ছাড়ো, এখন জেউসোকে জেতাও, জেউসোকে চ্যাম্পিয়ন বানাও। এর ফলে কি হলো, জেউসোর কতটা লাভ হলো জানি না, কিন্তু গান্থারের একটা বিশাল বড় ক্ষতি হয়ে গেল, যেটি ক্ষতিপূরণটা দেওয়ার জন্য গান্থারকে পরে প্যাট ম্যাকাফির সাথে একটা স্টোরি লাইনে আনা হলো, আর সেখানে প্যাট ম্যাকাফিকে নষ্ট করা হলো বেকার। তো এইগুলো কিছু ক্ষতিপূরণ ডাব্লিউডাব্লিউ দিচ্ছে তার ফলে, তো এইগুলো তো হতেই আছে। আর এই সুপারস্টার কালচারটা এখন ডাব্লিউডাব্লিউতে নেই বলেই এখন ডাব্লিউডাব্লিউতে কেউ সুপারস্টার হিসেবে বিল্ড হতে পারছে না, সবাই শুধু স্টার হয়েই থেকে যাচ্ছে, কিন্তু কেউ সেই সুপারস্টার লেভেলে যেতে পারছে না। এখনও আমরা যদি দেখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে ডাব্লিউডাব্লিউতে বড় সুপারস্টারকে এখনও আমরা হাতে গোনাই কয়েকটা নাম বলবো, রোমান রিংস, সেথ রলিন্স, এখন আমরা ড্রিউ ম্যাকেন্টায়ারকে বলতে পারি, কিন্তু তার সাথেও দেখো ড্যামিয়ান প্রিস্টকে নিয়ে কী হাল হচ্ছে, তো তার কথা এখন আর কী বা বলবো, জন সিনা, আর কার নাম নিতে পারি, র্যান্ডি অর্টন। তো এরকম কিছু নাম আছে যারা কিনা এখন সেই লেভেল অবধি আছে বা যাদেরকে দেখে আমরা সুপারস্টার মনে করতে পারি, কিন্তু বাকি নতুন এখন কেউই সেই অর্থে তৈরি হচ্ছে না বা তৈরি করার চেষ্টাও হচ্ছে না এই মুহূর্তে। তো এই তো একটা ব্যাপার। আর তাছাড়া এবার ট্রিপল এইচের একটা দোষ বলি, যেটা হচ্ছে লং টার্ম স্টোরি টেলিং। তো এখন ট্রিপল এইচ লং টার্ম স্টোরি টেলিংয়ের নামে এমন কিছু মানে হাবভাব করছে, যার ফলে আমরা কিছু বুঝতেই পারছি না যে একটা স্টোরি কখন শুরু হচ্ছে আবার কখন গিয়ে শেষ হয়ে যাচ্ছে। মানে যেমন একটা উদাহরণ দিয়ে বলি যে ড্রিউ ম্যাকেন্টায়ার এই বছরের শুরুতে কী করছিল, ব্লাড লাইনের শিকারে বেরিয়েছিল যে সে কিনা ব্লাড লাইনের সমস্ত মেম্বারকে দেখে নেবে আর আলটিমেটলি তার গোল হবে রোমান রিংস, কিন্তু আলটিমেটলি ড্রিউ ম্যাকেন্টায়ার এখন কী করছে, ড্যামিয়ান প্রিস্টের সাথে জুড়ে গেল। তো ওই স্টোরি লাইনটার কী হলো কেউ জানে না। এবার ট্রিপল এইচ বলবে এটা তো লং টার্ম স্টোরি লাইন, আমি এখন এটার একটা বীজ বুনেছি, এটার আমরা রেজাল্ট দেবো আজ থেকে 2 বছর পর। তো আজ থেকে 2 বছর পর যখন ড্রিউ ম্যাকেন্টায়ার রোমান রিংস সামনাসামনি আসবে, আমরা বলবো এই তো এই স্টোরি লাইনটা আমরা 2025-এ সেই একদম জানুয়ারিতে শুরু করেছিলাম। তো এইটাকে ঘন্টা লং টার্ম স্টোরি টেলিং বলেই না। লং টার্ম স্টোরি টেলিংয়ের আমি একটা উদাহরণ দেবো, যেমন আমরা ফিন্ড ব্রে হোয়াইট 2014 সালের একটা সেগমেন্টে ফিন্ডের ডেসক্রিপশন দিয়েছিল। চাইলে তোমরা এখন ইউটিউবে গিয়ে দেখতে পারো যে ফিন্ডের ডেসক্রিপশন 2014 সালে ব্রে হোয়াইট দিয়েছিল তার একটা ব্যাকস্টেজ সেগমেন্ট, মানে ব্যাকস্টেজ বলতে একটা সিনেমেটিক সেগমেন্টে। সেই ডেসক্রিপশন অনুসারে 2019 সালে গিয়ে
ফিন্ডের ডেবিউ হয়েছিল। তো এইটাকে বলে লং টার্ম স্টোরি টেলিং, যেখানে একটা সময় একটা জিনিস শুরু করা হয়েছিল, সেটার রেজাল্ট দেওয়া হয়েছিল, আর যার ফলে দুটো লিঙ্ক বানানো গেছে। কিন্তু এই না যে আমি আজকে একটা সুপারস্টারকে কল আউট করলাম, তারপর সারা বছর আমি আর তার সাথেই গেলাম না, তারপর আজ থেকে 2-3 বছর পর গিয়ে আমি সেই সুপারস্টারের সাথে ফিউডে এলাম, আর তারপর বলবো আজ থেকে তো 3 বছর আগে আমি শুরু করেছিলাম এই সুপারস্টারটাকে কল আউট করে। তো এইটাকে লং টার্ম স্টোরি টেলিং বলে না। এর ফলে উল্টে আমরা আরও উল্টে কনফিউজ হয়ে যাচ্ছি যে হচ্ছেটা কি। একবার এর সাথে এর স্টোরি লাইন চলছে, মাঝখান দিয়ে কেউ একটা ঢুকে যাচ্ছে, ঢুকে সেই স্টোরি লাইনে মুভ হয়ে যাচ্ছে। তো এরকম কনফিউজিং স্টোরি লাইনের জন্য এখন ডাব্লিউডাব্লিউ দেখে সেই অর্থে কোনো মজাই আসছে না। কখন কে কার সাথে ফিউড করছে ছাতার মাথা কিছুই বোঝা যায় না। তাছাড়া হচ্ছে স্ট্রাকচার অফ দ্য শো, মানে হচ্ছে একটা শোকে কীভাবে বিল্ড করতে হয়, সেটা আমার মনে হয় না যে এখনও ট্রিপল এইচ সেইভাবে বুঝতে পেরেছে। কারণ ভিন্স ম্যাকম্যানের সময় আমরা দেখেছিলাম, প্রথম দিকের কথা ছেড়ে দিই, যেই সময়টা ডাব্লিউডাব্লিউ বাজে চলছিল, মানে 2017 থেকে 2019, এই সময়টা ডাব্লিউডাব্লিউ সত্যি খুবই বাজে চলছিল। কিন্তু এই সময়েও শো তখনও বোরিং হতো, এখনও বোরিং হচ্ছে। কিন্তু তফাৎটা কি? তফাৎটা হচ্ছে এটাই, সেই সময় পুরো শো বোরিং হলেও শোয়ের শুরুটা, মানে যেই সেগমেন্টটা দিয়ে শো শুরু হচ্ছে আর শোয়ের মেইন ইভেন্ট, মানে যেটা দিয়ে শো শেষ হচ্ছে, সেইখানে ভিন্স ম্যাকম্যান এমন কিছু করতো যার ফলে আমরা বলতে পারি যে আমরা নেক্সট শোয়ের জন্য অন্তত সেই একটা সেগমেন্ট নিয়ে ইন্টারেস্টেড থাকতাম, যে ঠিক আছে বাকিগুলো ছাড়ো, এই একটাই কী হচ্ছে একটু নজর রাখা যেতে পারে। কিন্তু এখন সেরকম কোনো ক্লিফ হ্যাঙ্গারই নেই। এখন শো কোন সেগমেন্ট দিয়ে শুরু হচ্ছে আর কখন গিয়ে কী মেন ইভেন্ট হয়ে যাচ্ছে সেটাও আমরা কেউ জানি না। দেখবো শো শুরু করছে হয়তো বিয়াঙ্কা প্লেয়ার, আর শোয়ের মেন ইভেন্ট করছে একটা ট্যাগ টিম ম্যাচ, আর যত ইম্পর্টেন্ট স্টোরি লাইন আছে সেগুলোকে শোয়ের মাঝখানে কখনো দেখিয়ে দিল, যার ফলে কিনা সেগুলো অনেকে মিসও করে যায়। কারণ সত্যি কথা বলে যারা যারা ভিন্স ম্যাকম্যানের সময় থেকে ডাব্লিউডাব্লিউ দেখছে, তারা এখনও এটাই বিশ্বাস করে যে শোয়ের শুরুতে যেটা হবে সেখানে চোখ রাখতে হবে, আর শোয়ের মেন ইভেন্টে যেটা হবে সেখানে আমাদের ভালো করে চোখ রাখতে হবে, আর মাঝখানে কী হলো সেগুলোকে ইগনোর করা গেলেও করা যেতে পারে। কিন্তু এখন যেহেতু মেন জিনিসপত্রই শোয়ের মাঝখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবার এটা বলা যেতে পারে যে ঠিক আছে এর ফলে পুরো শোই দেখতে হবে। কিন্তু পুরো শো দেখবো কী করে? প্রথম দিকে 2-3টে সেগমেন্ট দেখে যদি মুড অফ হয়ে যায়, তখন আর পুরো শো দেখতে ইচ্ছা করে না। তার জন্য শোয়ের শুরু আর শোয়ের শেষটা যদি ঠিক মতো না হয়, তাহলে ইন্টারেস্ট এমনিই চলে যায়, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে। কারণ যেমন বললাম, এই মুহূর্তে শোয়ের শুরু হয়ে যাবে কোনো একটা র্যান্ডাম স্টোরি লাইন নেই, যেটা কিনা অতটা ইম্পর্টেন্সও নেই, যেগুলো কিনা মেন ইভেন্টে চলছে সেগুলোকে শোয়ের মাঝখানে কখনো ঢুকিয়ে দেবে, আর মেন ইভেন্টে একটা 6-ম্যান ট্যাগ টিম ম্যাচ, একটা ওমেন্সদের ট্যাগ টিম ম্যাচ, একটা এমন ম্যাচ যেটার কিনা নেক্সট উইকের স্টোরি লাইনে কোনো মাথামুন্ডুই নেই, বা কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টে কোনো শোই নেই সেই স্টোরি লাইনটা, সেরকম ম্যাচ ঢুকিয়ে দেবে। তো এইভাবে একটা শোকে বিল্ড করলে শোয়ের যে ক্রেডিবিলিটি বা ইন্টারেস্ট সেটা সেটা কমবে, এটা নিয়ে কিছু করার নেই। তাছাড়া হচ্ছে শোয়ের মধ্যে যে সেগমেন্টগুলো দেখানো হচ্ছে সেগুলো তো রিপিটই হচ্ছে না বারবার। যেমন এক্সাম্পল দিলে আমরা জন সিনার সেগমেন্টে বলতে পারি, এই যে জন সিনার হিল টার্ন হলো, এটাকে কত ভালোভাবে বুক করা যেতে পারতো, বা এটাকে কত ভালোভাবে দেখানো যেতে পারতো। কিন্তু জন সিনা এসে কী করছে, এখানে কি জন সিনা দোষ দেওয়া যায় না? জন সিনার এই যে হিল টার্নটা, এটাকেও পুরোপুরি বেকার বানিয়ে দিয়েছে। কারণ জন সিনা প্রত্যেক দিন এসে একই কথা বলে, আমি হলাম লাস্ট রিয়াল চ্যাম্পিয়ন, আমি রেসলিংকে উইন করতে চলেছি, তারপর কেউ একজন আসে জন সিনাকে মারে, জন সিনা উল্টে পড়ে যায়, ব্যাস সেগমেন্ট শেষ। এর বাইরে আর কি হচ্ছে জন সিনার হিল টার্নের পর? না কোনো নতুন স্টোরি, না কিছু, একই জিনিস রিপিট হয়েই যাচ্ছে। তো এর ফলে ইন্টারেস্ট হারাবে না তো আর কি হবে? তো বড় স্টোরি লাইনেই যখন এমন হচ্ছে, তখন বাকি স্টোরি লাইনের কথা তো আমি ছেড়ে দিলাম। সেখানে যেমন বললাম, ও তো কনফিউজিং, ও তো কী চলছে কী না চলছে সেটাই বোঝা যাচ্ছে না। আর এখন যদি কোনো ক্রেডিবল স্টোরি লাইন চলে, তো সেটা আমি বলতে পারি সেথ রলিন্সের একটা স্টোরি চলছে, যেটাকে কিছুটা ক্রেডিবল দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটাও কতদিন ক্রেডিবল থাকবে আমরা জানি না। এই মুহূর্তে এই যে রাসেলমেনিয়াটা হলো, এই রাসেলমেনিয়ারও আমরা দেখেছিলাম যে মেন স্টোরি বলতে গেলে রোমান রিংস, সিএম পাঙ্ক আর সেথ রলিন্স, এই ম্যাচটারই ছিল। বাকি যা সব হয়েছে ওগুলো জাস্ট নামেই হয়েছে বলা যেতে পারে। আর এর থেকে মনে পড়লো, এই যে পিকে হচ্ছে টাকা কামানোর বিষয়, এটা আরও ভালোভাবে বোঝা যায় যে 1 মাসের মধ্যে 2-3টে করে প্রিমিয়াম লাইভ ইভেন্ট, মানে একটা মাস যেতে পারছে না, আমরা 2-3টে করে প্রিমিয়াম লাইভ ইভেন্ট দেখতে পেয়ে যাচ্ছি। যেমন এই ব্যাকল্যাশ গেল, তারপর স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট গেল, এরপর মানি ইন দ্য ব্যাংক আসতে চলেছে এই সপ্তাহেরই লাস্টে। তো এর ফলে কী হচ্ছে? এর ফলে না তো কোনো স্টোরি লাইন ভালোভাবে বিল্ড হচ্ছে, না তো কোনো সুপারস্টার তার স্টোরি লাইনকে ঠিকমতো সময় দিতে পারছে, আর যার ফলে তাড়াহুড়ো করে ম্যাচগুলো সেট আপ হয়ে যাচ্ছে, আর সেই ম্যাচগুলো নিয়ে কোনো রকম কোনো ইন্টারেস্ট আসছে না। তো এইটা একটা বিশাল বড় কারণ, যার ফলে কিনা এখন ডাব্লিউডাব্লিউ দেখে কোনো মজা আসছে না। তো এই কিছু জিনিস যেগুলো আমার সত্যি মনে হয় ডাব্লিউডাব্লিউকে কল আউট করা উচিত। আর এখানে আমি এখনও তো ট্রিপল এইচের কথাই বলিনি, আর রক কী করেছে, রক কীভাবে জন সিনার হিল টার্নটাকে নষ্ট করেছে, এই নিয়ে তো আমি ডিটেলসে কথা বলে রেখেছি একটা ভিডিওতে, তো সেটা গিয়ে চেক আউট করতে পারো। তো এইগুলো তো গেল একটা কারণ, আর ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে অনেকটা আমি জানি, কিন্তু তবুও আমি তোমাদের আরেকটা কারণ বলবো যার ফলে কিনা ডাব্লিউডাব্লিউর এখন এই অবস্থা চলছে, সেটা হচ্ছে ওভার এক্সপোজার। যারা পুরোনো দিন থেকে ডাব্লিউডাব্লিউ দেখে আসছে তাদের মধ্যে সবাই এখন জানে যে ডাব্লিউডাব্লিউ স্ক্রিপ্টেড, কিন্তু তবু তারা ডাব্লিউডাব্লিউকে দেখে মজা কেন পেয়েছে? কারণ তারা ব্যাক স্টেজের বেশি কিছু জিনিস জানতো না। তারা এটা যদিও জানতো যে ঠিক আছে ডাব্লিউডাব্লিউ স্ক্রিপ্টেড, এখানে যা হয় আগে থেকে সব প্রিডিটারমাইন থাকে, কিন্তু কীভাবে সেটা হচ্ছে না হচ্ছে সেটা আমরা কেউ সেইভাবে জানতাম না, জাস্ট অনুমান করতে পারতাম। আর এই কারণে ডাব্লিউডাব্লিউ দেখে আমাদের মজা আসতো।
যেসব সুপারস্টাররা ডাব্লিউডাব্লিউতে ছিল তারা কখনো নিজেদের কেফে ব্রেক করতো না, মানে তাদেরকে আমরা স্ক্রিনে যেমন ক্যারেক্টারে দেখতে পেতাম বেশিরভাগ লোক সেরকমই ক্যারেক্টারে থাকার চেষ্টা করতো। যেমন আন্ডারটেকার এয়ারপোর্টে গেলেও একটা কালো ড্রেস পরে যেত যাতে তার ডেডম্যানের গিমিকটা সেফ থাকে। পরবর্তীকালে এসে যখন সবাই জেনে গেল যে ডাব্লিউডাব্লিউ স্ক্রিপ্টেড, তখন হয়তো কেফে অত ভালোভাবে মেনটেন করেনি, কিন্তু তবু ডাব্লিউডাব্লিউ নিজেদের তরফ থেকে যতটা সিক্রেট রাখা যায় সেটাই রাখার চেষ্টা করেছিল। কিন্তু এখন নেটফ্লিক্স আসার পর পুরোপুরি ডাব্লিউডাব্লিউ এক্সপোজ হয়ে গেছে। এখন ডাব্লিউডাব্লিউ নিজে থেকে ডকুমেন্টারি বানাচ্ছে যে কীভাবে স্টোরি লাইন লেখা হয়, কীভাবে কাজ করা হয় না হয়, সব কিছুই বলে দিচ্ছে। তো সবই যদি এখন এরকম ওপেনভাবে বলে দেয় তাহলে নতুন ফ্যান্স আর হবে কী করে? এখন লোক এটাই বলবে যে আমরা কি বোকা নাকি, যে আমরা জানি যে এরপরে কী হবে, এটা পুরোপুরি একটা স্ক্রিপ্টেড শো, সবই আগে থেকে প্ল্যান করে একটা নাটক, তাহলে আমরা এটা কেন দেখবো? যেটা অনেকে এখনও বলে যে তোরা কি ডাব্লিউডাব্লিউ দেখি, সবই তো আগে থেকে প্ল্যান করা থাকে, এগুলো জাস্ট একটা নাটক দেখে শুধু সময় নষ্ট। এখন ভবিষ্যতে মানুষ সেটাই বলবে, কারণ এখন তো ডাব্লিউডাব্লিউ নিজেই দেখিয়ে দিচ্ছে যে ডাব্লিউডাব্লিউতে কাজ হয় কীভাবে। তো এইভাবে যদি ডাব্লিউডাব্লিউ নিজেই নিজেকে এক্সপোজ করতে শুরু করে দেয় তাহলে আর শত্রুর দরকার কি, নিজেই নিজের শত্রু হয়ে বসে আছে ডাব্লিউডাব্লিউ এখানে। তো এরকম বিভিন্ন কারণ আছে যার ফলে কিনা ডাব্লিউডাব্লিউ দেখে এই মুহূর্তে কোনো রকম কোনো ইন্টারেস্ট আসছে না, আর এইগুলো সত্যি চেঞ্জ হওয়া দরকার। এবার আরও অনেক বিষয়ে আমি কথা বলতে পারি, হয়তো সেগুলো নিয়ে বললেই ভিডিওটা শেষই হবে না। অলরেডি প্রায় 30 মিনিটের কাছাকাছি একটা ভিডিও হতে চলেছে। তো এরপর যদি আরও বলতে থাকি তোমাদের এবার আমার এই ভিডিওটার প্রতি ইন্টারেস্ট হারিয়ে যাবে। তো এই ভিডিওটাকে আপাতত এখানেই শেষ করা যাক। আর যেমন বললাম ট্রিপল এইচেরও কিছু দোষ আছে, সেটা নিয়ে আমি একটা ভিডিও আনতে চলেছি। তো সেটা নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। দেখা যাক কালকে মানডে নাইট রতে কী হয়। আশা তো আমার কিছু নেই, তবু বড় কিছু হলে সেটা নিয়ে আমি ভিডিও বানাবো, আর বড় কিছু না হলে আমি জানি না আমি সেটা নিয়ে ভিডিও বানাবো কি বানাবো না। তো যাই হোক না কেন, এই ভিডিওটায় তোমরা যদি আমার সাথে একমত হয়ে থাকো, আমার আশা করি আমার সাথে একমত হওয়া উচিত তোমাদের এই বিষয়ে। তো কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছো। বাকি তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা। আর হ্যাঁ, কমেন্ট করে নিজেদের ওপিনিয়ন অবশ্যই বলো।